হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোট স্টাডি। তো দেখো, আজকে আমরা স্টার্ট করব তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের বায়োলজি। ঠিক আছে, তো বায়োলজি যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তোমার লিভিং অর্গানিজম ইন ওয়ার্ল্ড। ঠিক আছে, আমাদের এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে যত লিভিং অর্গানিজম আছে তাদের যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা পড়বো, বা তাদের কিছু কিছু ফিচার্স, ঠিক আছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা পড়বো। তাহলে তো চলো স্টার্ট করি তাহলে। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে বায়োলজি, এই বায়োলজি টার্মটা কে প্রথম কয়েন করেছিল, হু কয়েন দ্য টার্ম বায়োলজি। তো সেটার অ্যান্সার হবে তোমার ল্যামার্ক। ল্যামার্ক, ওকে, অ্যান্ড ট্রেভিরেনাস। ট্রেভিরেনাস, ঠিক আছে, ল্যামার্ক অ্যান্ড ট্রেভিরেনাস। তো এই দুজন মিলে বায়োলজি টার্মটাকে প্রথম কয়েন করেছিল। এবার হচ্ছে তোমার বায়োলজি যে সাবজেক্টটা, সেটা আগে কোন সাবজেক্টের মধ্যে ছিল? সেটা ছিল হচ্ছে তোমার ন্যাচারাল সায়েন্স। আগে তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এরকমভাবে ভাগ ছিল না, তো যে সায়েন্স বা যাই বলো না কেন, সেটা সবগুলোই তোমার এই ন্যাচারাল সায়েন্সের মধ্যে ছিল। ঠিক আছে, তো এই ন্যাচারাল সায়েন্স থেকে বায়োলজিকে আলাদা করেছে কে, সেপারেট করেছে কে? তো সেটা হবে তোমার অ্যারিস্টোটল। অ্যারিস্টোটল। এবং এই অ্যারিস্টোটলই কিন্তু বায়োলজিকে দুটো ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে তোমার জুলজি, জুলজি অ্যান্ড আরেকটা কি, বোটানি। একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে তোমার বোটানি। আচ্ছা, জুলজি বলতে কি বোঝায়? জুলজি বলতে বোঝায় স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ অ্যানিম্যাল, অ্যানিম্যাল রিলেটেড যে স্টাডি, ঠিক আছে, তাদের ডিফারেন্ট অ্যাসপেক্টকে নিয়ে যে স্টাডি, সেটা হচ্ছে তোমার জুলজি। আর বোটানি, বোটানি বলতে বোঝায় স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ প্ল্যান্ট, প্ল্যান্টের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে যে স্টাডি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বোটানি। তো ফাদার অফ জুলজি কাকে বলা হয়, অ্যান্ড ফাদার অফ বোটানি কাকে বলা হয়? তো ফাদার অফ জুলজি বলা হয় তোমার অ্যারিস্টটলকে, অ্যারিস্টোটল। এবং এই অ্যারিস্টোটলকেই কিন্তু বলা হয় যে ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টোটলকে ফাদার অফ বায়োলজিও বলা হয়, অ্যারিস্টোটলকে ফাদার অফ জুলজিও বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বোটানি। তো ফাদার অফ বোটানি কাকে বলা হয়? সেটা বলা হয় থিওফ্রেটাসকে, THEOPHRASTUS, থিওফ্রেটাস। ঠিক আছে, তো থিওফ্রেটাস একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে তোমার হিস্টোরিয়াম প্ল্যান্টেরাম, হিস্টোরিয়াম প্ল্যান্টেরাম। ঠিক আছে, আর অ্যারিস্টোটল একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। ঠিক আছে, এরপরে দেখো, কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। যেরকম হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে তোমার ট্যাক্সোনমি। বলতে কি বোঝায়? তো ট্যাক্সোনমি হচ্ছে তোমার বায়োলজির একটা ব্রাঞ্চ, যেটা ডিল করছে সিস্টেমেটিক মেথড অফ অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি কি? এটা এটা হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ, যেটা ডিল করছে সিস্টেমেটিক, সিস্টেমেটিক মেথড অফ অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, কোনো কিছুকে যদি আমরা অ্যারেঞ্জ করি একটা সিস্টেমেটিক মেথডে, যে অ্যারেঞ্জমেন্ট করব, ঠিক আছে, যেরকম সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট দ্যাট কাদের কিসের, বা এরকম বলতে পারি যে দ্যাট, যেটা ডিল করে, দ্যাট ডিলস উইথ, কিসের সাথে ডিল করছে? আইডেন্টিফিকেশন। প্রথমে আমাকে কোনো একটা প্ল্যান্ট বা কোনো একটা অ্যানিম্যাল, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি? আইডেন্টিফিকেশন ফার্স্ট। আইডেন্টিফিকেশনের পরে তার সম্পর্কে কিছু আমাকে ডেসক্রিপশন জানতে হবে। তো আইডেন্টিফিকেশন, দেন কি হবে? দেন হচ্ছে তোমার ডেসক্রিপশন, দেন হচ্ছে নোমেনক্লেচার, তারপর হচ্ছে তোমার নামকরণ। ঠিক আছে, অ্যান্ড দেন ক্লাসিফিকেশন, দেন ক্লাসিফিকেশন। ঠিক আছে, ফর লিভিং অর্গানিজম। তো ট্যাক্সোনমি মানেটা কি? ট্যাক্সোনমি যদি আমরা লিটারাল মিনিং দেখি, তো ট্যাক্সোনমি ওয়ার্ডটা এসে ট্যাক্সিস থেকে। ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ওয়ার্ডটা হচ্ছে ট্যাক্সিস, এখান থেকে এসে এটার মিনিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আর এটা হচ্ছে তোমার নোমিয়া, নোমিয়া, ট্যাক্সিস নোমিয়া, সেখান থেকে এসে ট্যাক্সোনমি। ঠিক আছে, নোমিয়া মিনস হচ্ছে মেথড, মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট মেথড।
আমাদের পৃথিবীতে এত জীব আছে, এত অ্যানিমেল আছে, এত প্ল্যান্ট আছে, তাদেরকে যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে সাজাই বা অ্যারেঞ্জমেন্ট করে যদি না সাজাই তাহলে কী হবে, তাহলে আমি কোনোদিনই তাদের সম্পর্কে পড়ে স্টাডি আমাদের শেষ হবে না আর কি। ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যান্টের সম্পর্কে আমাকে আলাদা করে পড়তে হবে। কিন্তু যদি আমরা প্রত্যেকটা প্ল্যান্টের একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা সব প্ল্যান্টের জন্য কমন, তো আমি সেই ধরনের প্ল্যান্টকে সেই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবো যে এই ক্যাটাগরিরটা সমস্ত প্ল্যান্ট শো করে। যেরকম যদি আমি বলি যে কিছু প্ল্যান্ট আছে যারা তোমার ফটোসিনথেসিস করে, আর অল্প কিছু আছে যারা ফটোসিনথেসিস করে না। তাহলে আমাকে কী করতে হবে, প্ল্যান্টকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে হবে, একটা যারা ফটোসিনথেসিস করে আর একটা যারা করে না। বুঝতে পারলে? তো এরকমভাবে আমাকে ক্লাসিফাই করতে হবে। আর এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট মেথড, ঠিক আছে, সিস্টেমেটিক মেথড অফ অ্যারেঞ্জমেন্ট বলো, বা এই যে আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, এই সবগুলো কিন্তু ট্যাক্সোনমির মধ্যে আমাদের চলে আসছে। তো পরীক্ষাতে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়। ঠিক আছে, তো ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় লিনাস বলে একজন সায়েন্টিস্ট, তাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এরপর আমাকে দেখতে হবে যে ক্লাসিফিকেশনের যে সিকোয়েন্স বা হায়ারার্কি ইজ দ্য সিকোয়েন্স অফ ক্যাটাগরি ইন ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার ফ্রম কিংডম টু স্পিসিস। মানে প্রথমে আমাকে কী হিসাবে সাজাতে হয়, কোনো কিছু ক্লাসিফিকেশন করলে হায়েস্ট র্যাঙ্ক থেকে আস্তে আস্তে লোয়েস্ট র্যাঙ্ক, এরকম একটা র্যাঙ্কে সাজাতে হয়। তো আমরা যত আমাদের অ্যানিম্যাল বা যা কিছু আছে, প্ল্যান্ট আছে, তাদেরকে আমরা এরকমভাবে ক্লাসিফাই করি। কীভাবে? প্রথমে ধরো আমাদের পৃথিবীতে যত অ্যানিম্যাল আছে তাদেরকে প্রথমে আমরা কী করলাম, কিংডমে ক্লাসিফাই করলাম। কিংডম যেরকমভাবে ধরে নাও এটা হচ্ছে গোটা একটা পৃথিবী, এই গোটা পৃথিবীটা কিসে বিভক্ত আছে, সব ছোটো ছোটো কান্ট্রিতে বিভক্ত আছে। ঠিক আছে, আবার এক একটা কান্ট্রি কিসে বিভক্ত আছে, স্টেটে বিভক্ত আছে। এক একটা স্টেট আবার কিসে বিভক্ত আছে, ডিস্ট্রিক্টে মানে ডিভাইডেড আছে। সেই ডিস্ট্রিক্টগুলো আবার কিসে আছে, ব্লকে আছে, তারপর হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটিতে আছে। ঠিক আছে, এরকমভাবে একটা মিউনিসিপ্যালিটি বা একটা ব্লক থেকে কি ওই শহর, তারপর হচ্ছে তোমার গ্রাম, ঠিক আছে, পাড়া, এরকমভাবে ছোটো ছোটো মানে হায়ার ক্লাসিফিকেশন থেকে লোয়ার ক্লাসিফিকেশনে আসতে থাকছে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমাদের পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকেও কিন্তু এরকমভাবেই ক্লাসিফাই করা হয়। যেরকম যে টোটাল যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে একটা কিংডমের মধ্যে রাখা হচ্ছে, সেটা হয় অ্যানিম্যালগুলোকে অ্যানিম্যাল কিংডমে, প্ল্যান্টগুলোকে প্ল্যান্টের কিংডমে। ঠিক আছে, এবার যে কিংডম আছে সেই কিংডম ফার্দার কিসে ডিভাইডেড আছে, ফাইলাম। সেই কিংডমকে ফার্দার ফাইলামে ডিভাইড আছে। যেরকম একটা কান্ট্রিকে কিসে, স্টেটে ডিভাইড আছে, সেরকম কিংডম থেকে হচ্ছে তোমার ফাইলামকে ফার্দার কিসে ডিভাইড করা হয়, ক্লাসে ডিভাইড করা হয়। ক্লাসকে আবার কিসে ডিভাইড করা হয়, অর্ডারে ডিভাইড করা হয়। অর্ডারকে আবার কিসে, ফ্যামিলি। অর্ডারকে আবার ফার্দার ফ্যামিলিতে ডিভাইড করা হয়। তারপরে ফ্যামিলির পরে কী হবে, ফ্যামিলির পরে হচ্ছে তোমার জিনাস, তারপরে হচ্ছে তোমার স্পিসিস, মানে লাস্ট একদম সেটা হচ্ছে স্পিসিস। তো যে কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্টের ক্ষেত্রে তার যেটা জিনাস থাকে অ্যান্ড তার যেটা স্পিসিস থাকে, ঠিক আছে, সেই দুটোই হচ্ছে তার সায়েন্টিফিক নেম। যেরকম আমি যদি দেখি কিংডমের ক্ষেত্রে, তো ধরে নাও যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে কিসে ভাগ করা হয়, বিভিন্ন কিংডমে ভাগ করা হয়। সেটা হয় অ্যানিম্যাল না হলে প্ল্যান্ট। তো আমি একটা কিংডম নিলাম, সেটা হচ্ছে ধরো অ্যানিম্যাল। তো এই অ্যানিম্যাল কিংডমের মধ্যে আবার ভাগ আছে। কীরকম ভাগ আছে, কিছু হচ্ছে তোমার মেরুদণ্ড আছে কিছু অ্যানিম্যালের, আর কিছু আছে তোমার মেরুদণ্ড নেই। তো কিছু কোঅর্ডিনেট অ্যান্ড নন কোঅর্ডিনেটে ডিভাইড করা আছে। তো এই অ্যানিম্যালের যে ফার্দার ক্লাসিফিকেশন, ঠিক আছে, বা এই কিংডমের যে ফার্দার ক্লাসিফিকেশন এখানে ফাইলাম। তো অ্যানিম্যালকে কোন ফাইলামে, ধরে নাও আমি যদি একটা অ্যানিম্যাল নিই, ধরে নাও যে আমরা যে হিউম্যান, ঠিক আছে, মানে ধরো হোমোস্যাপিয়ান, ঠিক আছে, একটা হিউম্যানের কি সায়েন্টিফিক নেম কি হোমোস্যাপিয়ান। তো হিউম্যান বা ম্যান বা মানুষ্য প্রজাতি, তো মানুষ তো একটা অ্যানিম্যাল। তো মানুষ প্রথমে কি কোন কিংডমের মধ্যে যাবে, অ্যানিম্যাল কিংডমের মধ্যে যাবে। তারপরে ফাইলাম কি হবে, আমরা কি মেরুদণ্ডী না মেরুদণ্ডী নয়, আমরা অবশ্যই কর্ডেট মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড আছে, কর্ডাটা আছে। তারপর হচ্ছে আমরা কোন ক্লাসের মধ্যে পড়ি, তো আমরা ম্যামেল, আমরা রেপটাইল বা অন্য কোনো ক্লাসের মধ্যে নয়, ম্যামেলের মধ্যে পড়ি। তারপরে এই ম্যামেল আবার কিসে বিভক্ত আছে, ম্যামেল বন মানুষে, মানে এর যে নেক্সট ক্লাসিফিকেশন অর্ডার সেটা হবে কি প্রাইমেটস, মানে হচ্ছে বন মানুষ। ঠিক আছে,
তারপরে এখান থেকে আবার ফার্দার যে ক্লাসিফিকেশন ফ্যামিলি, সে ফ্যামিলিটা এই যে প্রাইমেট এটা কোন ফ্যামিলির মধ্যে পড়বে, এটা হচ্ছে তোমার হোমিনিডি। দেন এই হোমিনিডি কোন জিনাসের মধ্যে পড়বে, সে জিনাসটার নাম হচ্ছে তোমার হোমো। আর স্পিসিস আমরা কোন স্পিসিস, আমরা হচ্ছে স্যাপিয়ান, স্যাপিয়ান স্পিসিস। তো দেখো হোমো স্যাপিয়ান কি আমাদের হিউম্যানের সায়েন্টিফিক নেম, তো জিনাস অ্যান্ড স্পিসিস মিলে সায়েন্টিফিক নেম তৈরি করে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন হয় যে ফাইলাম, ফাইলাম ওয়ার্ডটা বা টার্মটা কে প্রথম কয়েন করেছিল, কোন সায়েন্টিস্ট বা কে, তো তার নাম কি হবে, আর্নেস্ট হ্যাকেল, ERNESTHAECKEL, আর্নেস্ট হ্যাকেল নামক যে সায়েন্টিস্ট সে কিন্তু ফাইলাম টার্মটাকে কয়েন করেন, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যত লিভিং অর্গানিজম আছে, আমাদের পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছে তারা কিসে বিভক্ত আছে, কিংডমে বিভক্ত আছে। তো কতগুলো কিংডম, তো কিছু বিজ্ঞানী প্রথমে টোটাল যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে দুটো কিংডমে ডিভাইড করে, যেরকম লিনাস যে ট্যাক্সোনমির ফাদার, ঠিক আছে, ফাদার অফ ট্যাক্সোনমি যাকে বলা হয় লিনাস। তো লিনাস কিন্তু যত কিংডম আছে, সে প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক, যত মানে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে দুটো কিংডমে ডিভাইড করে, কিসে, একটা হচ্ছে অ্যানিম্যাল আর একটা হচ্ছে তোমার প্ল্যান্ট, এই দুটো প্রজাতিতে ডিভাইড করে, ঠিক আছে, লিনাস। তবে লিনাসের পরে অন্য সায়েন্টিস্ট আছে হ্যাকেল, হ্যাকেল কি করে, যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে তিনটে কিংডমে ক্লাসিফাই করে, কি কি, একটা হচ্ছে তোমার অ্যানিম্যাল, প্ল্যান্ট আর আরেকটা হচ্ছে তোমার প্রোটিস্ট বা প্রোটিস্টা, এই তিনটে কিংডমে। তারপরে আরও একজন সায়েন্টিস্ট আছে যে 4 কিংডম ক্লাসিফিকেশন দেয়, মানে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে 4টে কিংডমে ক্লাসিফাই করে। এরপরে আসছে হচ্ছে তোমার একজন বিখ্যাত সায়েন্টিস্ট যার নাম হচ্ছে তোমার R.H. হুইটেকার, R.H. হুইটেকার। এই R.H. হুইটেকার কী করে, যত লিভিং অর্গানিজম আছে, ঠিক আছে, তাদেরকে 5টা কিংডমে ক্লাসিফাই করে। সে 5টা কিংডম কী কী, একটা হচ্ছে তোমার অ্যানিম্যাল কিংডম, ঠিক আছে, অ্যানিম্যাল, একটা হচ্ছে তোমার প্ল্যান্ট, একটা পেলে প্রোটিস্টা, একটা হচ্ছে তোমার মনেরা, আর একটা হচ্ছে তোমার ফাঙ্গি বা ফানজাই, ঠিক আছে। এই 5টা কিংডমে কিন্তু ক্লাসিফাই করে R.H. হুইটেকার, এবং কিন্তু এই ক্লাসিফিকেশনটা এখন চলছে। তো সেই জন্যই পরীক্ষাতে কোশ্চিন আছে যে 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমটা কে দিয়েছিল, তো সেটা হবে তোমার R.H. হুইটেকার, ঠিক আছে। এবং যেটা কিসের উপর বেস করেছিল, নিউট্রিশনের ওপরে, যে কোন ধরনের কিংডম বা কোন ধরনের অ্যানিম্যাল বা কোন ধরনের তোমার প্ল্যান্ট এরা কীভাবে নিউট্রিশন চালায় সেসবের উপরে। তো এবার আমরা দেখবো হচ্ছে তোমার একটু ছোট্ট জিনিস, সেটা কি, সেটা হচ্ছে তোমার যে দেখো একটা বিল্ডিং, যদি আমরা বলি একটা বিল্ডিং, সে বিল্ডিংটা কী দ্বারা তৈরি হয়, এরকম ছোট ছোট ইট দ্বারা তৈরি। প্রথমে কিছু ছোট ছোট ইট মিলে কী করা হয়, একটা প্রাচীর বানানো হয়, একটা ওয়াল বানানো হয়, দেওয়াল, সে অনেকগুলো দেওয়ালকে জোড়া লাগিয়ে কী করা হয়, একটা বাড়ি বানানো হয়। ঠিক সেরকমভাবে যে কোনো লিভিং অর্গানিজমের যে শরীরটা বা বডিটা আছে, ঠিক আছে, সে বডিটা কী দ্বারা তৈরি, সেটা সেল দ্বারা তৈরি, সেল, ঠিক আছে, কোষ দ্বারা তৈরি। তো একটা সেলের মধ্যে তোমরা জানো অনেক কিছু থাকে, সেলের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, তাই তো, মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর তোমার হচ্ছে রাইবোজোম থাকে। তো এই গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, এগুলো কি, এগুলো হচ্ছে সেলের অর্গানেল বা অর্গান, ঠিক আছে। যেরকম আমাদের হিউম্যান বডির অর্গান কোনগুলো, হার্ট, কিডনি, এগুলো হচ্ছে অর্গান। সেরকমভাবে একটা সেলেরও অর্গান আছে, সেগুলো কী কী, এই মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সেলের অর্গান। তো এগুলোকে সেল অর্গানেল বলা হয়। তো আমরা দেখলাম যে যে কোনো লিভিং অর্গানিজম তারা কী দ্বারা তৈরি, সেল দ্বারা তৈরি। যেভাবে একটা বাড়ি ছোটো ছোটো ইট দ্বারা তৈরি, সেরকম একটা বডি, ঠিক আছে, বা একটা লিভিং একটা থিং, সেটাও কিন্তু অসংখ্য সেল দ্বারা তৈরি, ঠিক আছে। এবার এই সেল কিন্তু 2 রকমের হয়, একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেল। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এবার দেখো যেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, সেটা হচ্ছে ওল্ডার টাইপ, মানে বহু বছর আগে এই ধরনের সেলের ইভলিউশন ঘটে, ঠিক আছে, 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। আর যেটা ইউক্যারিওটিক সেল, সেটা হচ্ছে আদর্শ সেল, মানে এর মধ্যে সব কিছু আছে, ঠিক আছে।
তো এটা জাস্ট মানে এটা নতুন আর কি, ঠিক আছে, ওল্ডার নয়। এটা মোটামুটি 1.5 বিলিয়ন ইয়ার আগে মানে এর এভলিউশন ঘটেছে আর কি, ঠিক আছে। এবার দেখো প্রোক্যারিওটিক সেল কিন্তু ইউনিসেলুলার হতে পারে, বা প্রোক্যারিওটিক কোনো যদি অর্গানিজমের কথা বলি, ঠিক আছে, তো তোমার সেটা কি হয়, মানে সরি ইউনিসেলুলার বলছি, মানে একটা জিনিস সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, যেটা সেটা হচ্ছে লেস কমপ্লেক্স মানে তার মানে এর মধ্যে বেশি সেল অর্গানেল থাকে না। যেরকম প্রোক্যারিওটিক সেলের মধ্যে তোমার নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। তারপরে সেরকমভাবে কোনো যে সেল অর্গানেলের কথা বলছিলাম সেরকমভাবে কোনো রকম সেল অর্গানেল প্রেজেন্ট থাকে না। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস মাস্ট, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে, এবং বাকি যে সেল অর্গানেলগুলো আছে সেগুলোও থাকে, ওকে। আর এই যে প্রোক্যারিওটিক সেল এটা তো অনেক পুরনো সেল, তো এটা সাধারণত এই ব্যাকটেরিয়া, ভাইরাস এদের বডিতে এই ধরনের সেল পাওয়া যায়। আর যেটা হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার নর্মাল যে প্রোটিস্ট, ফাঙ্গাই, প্ল্যান্ট, অ্যানিম্যাল, ঠিক আছে, এই যারা আছে এদের মধ্যে কিন্তু এই ইউক্যারিওটিক টাইপের সেল পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার চলো, এবার আমরা যাবো হচ্ছে ক্লাসিফিকেশনটা কীভাবে করা হয়েছে সেটা দেখব। তো দেখো তোমরা ধরে নাও যত লিভিং অর্গানিজম আছে সেটা আমরা লিখছি অর্গানিজম, অল লিভিং অর্গানিজম। এবার যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, বা দুটো একটা পয়েন্টের বেসে ভাগ করা হচ্ছে, কি যে দেখা হচ্ছে যে সেই অর্গানিজমগুলোর মধ্যে কারা প্রোক্যারিওটিক সেল দ্বারা তৈরি আর কারা ইউক্যারিওটিক সেল দ্বারা তৈরি, মানে কারা প্রোক্যারিওটস আর কারা হচ্ছে ইউক্যারিওটস। তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটসের বেসিসে, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে দেখো যারা প্রোক্যারিওট হবে, ঠিক আছে, তারা সাধারণত ইউনিসেলুলার হয়। একটু আগে আমি যেটা বলছিলাম ইউনিসেলুলার মানে হচ্ছে এক কোষী। আর প্রোক্যারিওট অ্যান্ড ইউনিসেলুলার এই ধরনের যে অ্যানিম্যাল বা এই ধরনের যে প্ল্যান্ট বা যে ধরনের মানে এই ধরনের যে কোনো জীব, তাদেরকে কি বলবো আমরা, তাদেরকে আমরা মোনেরার মধ্যে রাখবো, মোনেরা কিংডমের মধ্যে রাখবো। আর যারা হচ্ছে তোমার ইউক্যারিওটস, এই ইউক্যারিওটিক সেলটাকে আবার আমরা বা ইউক্যারিওট যে অর্গানিজম আছে তাদেরকে আমরা দুটো পয়েন্টের বেসিসে আবার ভাগ করব। কি দেখবো যে ইউক্যারিওট যারা আছে তাদের মধ্যে কারা ইউনিসেলুলার আছে, আর দেখবো যে কারা মাল্টিসেলুলার আছে। এবার ইউক্যারিওটস কিন্তু ইউনিসেলুলার এই ধরনের যে সমস্ত জীব আছে তাদেরকে আমরা প্রোটিস্টা কিংডমের মধ্যে রাখবো, ঠিক আছে। আর ইউক্যারিওটস কিন্তু হচ্ছে তোমার মাল্টিসেলুলার, অনেকগুলো সেল দ্বারা তৈরি, মানে একটা অর্গানিজম সেটা অনেকগুলো সেল দ্বারা তৈরি, সেই ধরনের অর্গানিজমকে বলবো আমরা মাল্টিসেলুলার। আর কোনো একটা অর্গানিজম যেরকম হচ্ছে অ্যামিবা ধরো একটা সেল দ্বারাই তৈরি, আবার সেটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক্স যদি সেল হয় দেন সেটা কি প্রোটিস্টের মধ্যে পড়বে। তো অ্যামিবা অ্যাকচুয়ালি প্রোটিস্টের মধ্যেই পড়ে, কারণ কি তার সেলটা হচ্ছে ইউক্যারিওটস অ্যান্ড ইউনিসেলুলার, ঠিক আছে। তো দেখো এবার ইউক্যারিওটস হলো, তারপরে আমি যদি মাল্টিসেলুলারও হয় কোনো সেল, ঠিক আছে, কোনো একটা জীব যেটা ইউক্যারিওটসের মধ্যে পড়ছে তার সেলটা, এবং সে অনেকগুলো সেল দ্বারা তৈরি, তারপরেও তাকে আবার দুটো পয়েন্টের বেসিসে ভাগ করা হয় যে ইউক্যারিওটস মাল্টিসেলুলার। এবার ব্যাপারটা হচ্ছে যে কারোর মধ্যে সেল ওয়াল আছে কিনা, যে এই যে একটা সেল, সেই সেলটার বাইরের দিকে একটা আবরণী বা প্রোটেকশন, সেটাকে বলা হচ্ছে সেল ওয়াল, আর ভেতরের দিকে এই যে প্রোটেকশনটা আছে এটাকে বলা হচ্ছে তোমার সেল মেমব্রেন। তো কিছু কিছু জীব আছে যাদের এই সেল ওয়াল থাকে, আর কিছু জীব আছে যাদের এই সেল ওয়ালটা থাকে না। তো আমরা লিখবো যে উইথ সেল ওয়াল, ঠিক আছে। দেখো তো আমরা লিখবো যে উইথ সেল ওয়াল, অ্যান্ড আরেকটা লিখবো হচ্ছে উইথাউট সেল ওয়াল। তো ইউক্যারিওটস, ঠিক আছে, প্লাস মাল্টিসেলুলার প্লাস সেল ওয়াল আছে, ঠিক আছে, এই ধরনের যে অ্যানিমেল তাদেরকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়, ওটা পরে আসছি। তার আগে এটা দেখে নাও যে ইউক্যারিওটস প্লাস মাল্টিসেলুলার কিন্তু কোনো রকম সেল ওয়াল নেই, তো তাদেরকে আমরা কোন কিংডমের মধ্যে রাখবো, তাদেরকে আমরা নাম দিয়েছি অ্যানিমেল কিংডম বা অ্যানিমেলিয়া। ওদের এটা অ্যাকচুয়ালি ওদের ল্যাঙ্গুয়েজে তো মানে অন্য কান্ট্রি, সেজন্য এটা অ্যানিমেলিয়া এরকমভাবে লেখা হয়।
তো বুঝতে পারছো যে অ্যানিম্যাল যে কিংডম তারা তাদের তিনটে ফিচার তুমি পেয়ে গেলে কি, প্রথমত তারা হচ্ছে ইউক্যারিওটিক সেল দ্বারা তৈরি এবং তারা হচ্ছে মাল্টি সেলুলার, যেরকম আমাদের বডির মধ্যে অসংখ্য সেল আছে মাল্টি সেলুলার, এবং অ্যানিম্যালের যে সেল আছে সেই সেলের মধ্যে কিন্তু এই সেল ওয়াল নেই, মানে এই বাইরের যে প্রোটেকশন বা আবরণী আছে দেখেছিলে, এই আবরণী বা এই প্রোটেকশনটা কিন্তু থাকে না। ঠিক আছে, এবার দেখো ইউক্যারিওট প্লাস মাল্টি সেলুলার প্লাস সেল ওয়াল আছে উইথ সেল ওয়াল, তাদেরকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কী 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 পয়েন্টের বেসিসে? একটা হচ্ছে কেউ ফটোসিনথেসিস করে, ডু ডু বা এবেল টু পারফর্ম, ডু ফটোসিনথেসিস লিখতে পারো, ডু ফটোসিনথেসিস মানে ফটোসিনথেসিস করে। আরেকটা কি, ডু নট পারফর্ম ফটোসিনথেসিস, আরেকটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস করে না। তো যারা ফটোসিনথেসিস করে তাদেরকে আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে ফেলবো, আর যারা ফটোসিনথেসিস করে না তাদেরকে আমরা বলবো হচ্ছে ফাঙ্গি বা ফানজাই। ঠিক আছে, তো পাঁচটা কিংডম হয়ে গেল আমাদের, দেখলে তো? একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে তোমার প্ল্যান্ট, একটা হচ্ছে অ্যানিমেল, আরেকটা হচ্ছে তোমার ফানজাই বা ফাঙ্গি। এই পাঁচটা কিংডম। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা একটা একটা করে কিংডম শুরু করব। তো এবার আমরা যে কিংডমটা শুরু করব সেটা হচ্ছে তোমার, ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে মনেরা কিংডম। আমাদের ফার্স্ট যে কিংডমটা হচ্ছে এইটা, যে যারা হচ্ছে তোমার প্রোক্যারিওট অ্যান্ড ইউনিসেলুলার, তাদেরকে আমরা মনেরার মধ্যে রাখি। তো দেখো তাহলে এবার এই পাঁচটা কিংডমের মধ্যে আমরা ফার্স্ট যে কিংডমটা আছে মনেরা কিংডম, সেটা আমরা স্টার্ট করছি। ঠিক আছে, তো দেখো যত ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু এই মনেরা কিংডমের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা যদি ব্যাকটেরিয়ার একটা নর্মাল স্ট্রাকচার দেখি, তো এরকম টাইপের একটা স্ট্রাকচার হবে। ঠিক আছে, যার এরকম টাইপের লেয়ার থাকবে আর কি, এরকম টাইপের, এবং ভেতরে একটা সার্কুলার ডিএনএ থাকে। ভেতরে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, একটা সার্কুলার ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ। ঠিক আছে, এই সার্কুলার ডিএনএটাকে কি বলা হয়? কল্ড প্লাজমিড। এই সার্কুলার ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। আর একদম ভেতরের যে এই যে পর্দাটা দেখছো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেল মেমব্রেন। এটাকে বলা হয় সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, আর বাইরের যে ইয়েটা দেখছো তুমি, বাইরের যে এই যে ওয়ালটা, এটাকে বলা হচ্ছে তোমার সেল ওয়াল। এটাকে বলা হচ্ছে সেল ওয়াল। ঠিক আছে, এবার দেখো এই ব্যাকটেরিয়া বা মনেরা কিংডম, ঠিক আছে, বা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, পরীক্ষাতে একটা কোশ্চেন আসে যে এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা কী দ্বারা তৈরি। তো এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা কিন্তু পেপটিডো গ্লাইকেন দ্বারা তৈরি। ঠিক আছে, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে তারা পেপটিডো গ্লাইকেন দ্বারা তৈরি। এই পেপটিডো গ্লাইকেনটা কি? এটা হচ্ছে একটা পলিমার। কার পলিমার? কিসের পলিমার? তো এই পেপটিডো গ্লাইকেনটা তৈরি হয় কিছু সুগার আর অ্যামিনো অ্যাসিডের মলিকিউল মিলে তৈরি করে। ঠিক আছে, তো পেপটিডো গ্লাইকেন ইজ এ পলিমার অফ সুগার অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, সুগার এবং অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি এই পেপটিডো গ্লাইকেন। এবার দেখো ব্যাকটেরিয়া কিন্তু দুই রকমের হয় সাধারণত। কী কী? একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতে কি বুঝবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় যাদের ঠিক পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে। এই যে পেপটিডোগ্লাইকেনের এই যে ওয়ালটা লেয়ারটা দেখছো, এটা যাদের একটু মোটা থাকে, থিক টাইপের থাকে, তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যাদের মধ্যে এটা কি থাকে, এটা দেখো থিক ওয়াল থাকে পেপটিডোগ্লাইকেনের। আর আরেকটা হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, যাদের থিন ওয়ালটা থাকে। বোঝা গেছে? এবার এই যে প্লাজমা মেমব্রেন দেখছো, এদের এই প্লাজমা মেমব্রেন থেকে এক ধরনের কেমিক্যালস নির্গত হয়। সেই কেমিক্যালটা কি? সেই কেমিক্যালটা হচ্ছে তোমার মেসোজোম। সেই কেমিক্যালটার নাম হচ্ছে মেসোজোম। এই মেসোজোম কি কাজে লাগে? তো এটা ব্যাকটেরিয়াকে হেল্প করে। ইট হেল্পস ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়াকে হেল্প করে। কীভাবে হেল্প করে?
ইট হেল্পস ব্যাকটেরিয়া ইন রেপ্লিকেশন করতে হেল্প করে। কিসের রেপ্লিকেশন? ডিএনএ রেপ্লিকেশন করতে হেল্প করে, অ্যান্ড ডিএনএ ডিস্ট্রিবিউশন করতে হেল্প করে। ঠিক আছে, দেখো আমরা জানি যে সেলকে ডিসকভারি করেছিল, সেল ডিসকভারি করেছিলেন রবার্ট হুক, কিন্তু তিনি যে সেলটা ডিসকভারি করেছিলেন সেটা কিন্তু একটা ডেড সেল ছিল, সেটা লিভিং সেল ছিল না। তো ফার্স্ট কে লিভিং সেল ডিসকভারি করে? তো ফার্স্ট লিভিং সেল ডিসকভারি করেন কিন্তু অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক কিন্তু প্রথম তোমার লিভিং সেল ডিসকভারি করে। এই লিভিং সেলটা কিসের মধ্যে থেকে ডিসকভারি করে? তিনি এই লিভিং সেলটা ডিসকভারি করেন একটা ব্যাকটেরিয়ার সেল থেকে, ঠিক আছে, যেটাকে বলা হয় ইউব্যাকটেরিয়া। ওকে, এবং ফাদার অফ ব্যাকটেরিওলজিও কিন্তু এনাকেই বলা হয়। এই যে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, এনাকেই বলা হয় কিন্তু ফাদার অফ ব্যাকটেরিওলজি। ঠিক আছে, এবার দেখো আমরা যে হিউম্যান ইনসুলিন যেটা কমার্শিয়ালি বাইরে বিক্রি করা হয়, ঠিক আছে, যাদের সুগারের প্রবলেম আছে বা কিডনির প্রবলেম আছে তারা এই ইনসুলিন বাইরে থেকে নেয়। তো এটা কমার্শিয়ালি প্রডিউস করা হয় কিভাবে, কোন ধরনের কী থেকে প্রডিউস করা হয়? তো এটা একটা ব্যাকটেরিয়া থেকে প্রডিউস করা হয়, যার নাম হচ্ছে, সংক্ষেপ নাম হচ্ছে ইকোলাই বলতে ইচেরিচিয়া কোলাই। ঠিক আছে, ইচেরিচিয়া কোলাই এই ব্যাকটেরিয়া থেকে কিন্তু হিউম্যান ইনসুলিন প্রডিউস করা হয়। তো এই যে ইনফরমেশনগুলো বললাম এগুলো তো পরীক্ষাতে অবশ্যই আসে, কিন্তু এবার আমাদের পড়তে হবে যে ব্যাকটেরিয়ার কিছু ক্লাসিফিকেশন আছে, ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু এক্সট্রা ডিটেলস আছে, সেগুলোকে আমাদেরকে একটু পড়তে হবে। যেরকম দেখ, যে আমরা আজকে যে ব্যাকটেরিয়া দেখছি, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াকে প্রথমত তিনটে ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে তোমার আর্কিও ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে তোমার মাইকোপ্লাজমা। ঠিক আছে, তো দেখো যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার যে আর্কে বা আর্ক, এই ওয়ার্ডটার মিনিং কি? এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ওল্ডেস্ট। তো যত ওল্ডেস্ট টাইপের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, যারা একদম ট্রপিক্যাল এবং ভেরি হার্শ কন্ডিশনে সার্ভাইভ করছে বা পাওয়া যায়, সেই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় তোমার ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবং এই ব্যাকটেরিয়া আবার ফার্দার তিনটে ভাগে বিভক্ত আছে। কী কী ভাগ? যেরকম একটা ভাগ, ফার্স্ট টাইপটার নাম হচ্ছে তোমার মিথেনোজেন্স। ঠিক আছে, এই মিথেনোজেন্স, এই যে ব্যাকটেরিয়াটা দেখছো, এই ব্যাকটেরিয়াটার নাম শুনে বুঝতে পারছো যে এই ব্যাকটেরিয়াগুলো মিথেন গ্যাস প্রডিউস মিথেন গ্যাস। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থেকে মিথেন গ্যাস তৈরি করে। তো এই মিথেনোজেন্স যে ব্যাকটেরিয়াকে বলা হয়, তার যদি আমরা এক্সাম্পল দেখি একটা, তো একটা এক্সাম্পল কী হবে? মিথেনোকক্কাস। ঠিক আছে, দেখো এই মিথেনোজেন্স যে ব্যাকটেরিয়া, সেটা কিন্তু মিথেন গ্যাস প্রডিউস করে। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থেকে মিথেন গ্যাস প্রডিউস করে। এবং যদি আমরা একটা এক্সাম্পল বলি, তো এক্সাম্পল কী হবে? মিথেনোকক্কাস। এরপরে আমরা দেখবো হচ্ছে তোমার নেক্সট টাইপ, মানে ব্যাকটেরিয়ার হচ্ছে নেক্সট ক্যাটাগরি বা টাইপ, সেটার নাম হচ্ছে তোমার থার্মো অ্যাসিডোফাইল। ঠিক আছে, যারা, দেখো থার্মো ওয়ার্ডটা মানে বুঝতে পারছো হিট রিলেটেড। তো এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা প্রচণ্ড হাই টেম্পারেচারে সারভাইভ করে, বা হাই টেম্পারেচারে আমরা তাদেরকে পাই। তো এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে তোমার থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া, বা এদেরকে সালফার ব্যাকটেরিয়াও বলা হয়। যেরকম যদি আমরা একটা এক্সাম্পল বলি, তো এক্সাম্পল কী হবে? সালফোলোবাস। ঠিক আছে, এরপরে দেখো এই যেটা থার্ড টাইপ, ঠিক আছে, 3 নম্বর যে ভাগ, সেই 3 নম্বর ভাগটা হচ্ছে তোমার হ্যালোফাইলস।
তো হ্যালোফাইলস, হ্যালো ওয়ার্ডটা মানে বুঝতে পারছো, হ্যালোজেন মৌল নাম শুনেছো। হ্যালো মানে হচ্ছে তোমার সেলাইন ওয়াটার, ঠিক আছে। তো কিছু ব্যাকটেরিয়া আছে যারা সেলাইন কন্ডিশনে বা সেলাইন ওয়াটারের মধ্যে সার্ভাইভ করে, তাদেরকে বলা হয় তোমার হ্যালোফাইলস। যেরকম এর এক্সাম্পল যদি আমরা একটা দিই তো কী হবে, হ্যালো ব্যাকটেরিয়াম। একটা ব্যাকটেরিয়ার নাম আছে যেটা হচ্ছে হ্যালোফাইলসের মধ্যে পড়ে, সেটা কি বললাম, হ্যালো ব্যাকটেরিয়াম, ঠিক আছে। এবার দেখো ইউ ব্যাকটেরিয়া, এই যে নেক্সট টাইপটা দেখছি আমরা ইউ ব্যাকটেরিয়া, সেটা নিয়ে পড়বো এবার। তো ইউ ব্যাকটেরিয়া হচ্ছে তোমার মডার্ন টাইপ অফ ব্যাকটেরিয়া, মডার্ন টাইপের ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরা অটোট্রপিকও হয়, হেটারোট্রপিকও হয়, এবং এই ইউ ব্যাকটেরিয়াকেই কিন্তু বলা হয় ট্রু ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো দেখো এর যদি আমরা এক্সাম্পল বলি ইউ ব্যাকটেরিয়া, তো ইউ ব্যাকটেরিয়ার এক্সাম্পলের মধ্যে পড়বে তোমার সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, যাকে বলা হয়, যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, যার আরেকটা নাম হচ্ছে কি ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে। এবার দেখো যে লাস্ট টাইপ মাইকোপ্লাজমা, সে মাইকোপ্লাজমা যেটা সেটা হচ্ছে তোমার, দেখো লিখছি মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাকে বলা হয় জোকার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোপ্লাজমাকে বলা হয় জোকার অফ মাইক্রোবায়োলজি। কেন বলা হয় জোকার অফ মাইক্রোবায়োলজি? কারণ কি এই ব্যাকটেরিয়াটা নিজের শেপটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে, ক্যান চেঞ্জ দেয়ার শেপ, জোকারের মতো নিজের শেপকে চেঞ্জ করতে পারে, বা এই গুণটাকে আমরা বলতে পারি প্লিমরফিক ইন নেচার, যে কারণে এটাকে জোকার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। এবং এই যে মাইক্রোপ্লাজমা, এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং এর মধ্যে কিন্তু কোনো সেল ওয়াল নেই, মানে এই যে পেপটিডোগ্লাইকেনের যে লেয়ারটা ছিল সেই সেল ওয়াল কিন্তু এর মধ্যে নেই। তো আমি লিখতে পারি ল্যাক অফ সেল ওয়াল, ঠিক আছে। ডিএনএ এবং আরএনএ দুটোই কিন্তু এর মধ্যে প্রেজেন্ট আছে। এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটাকে বলা হয়, ইট ইজ অলসো কল্ড পিপিএলও। পিপিএলও এর ফুল ফর্ম কি? প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। প্লুরো নিউমোনিয়া, PNEUMO, নিউমোনিয়া, প্লুরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। এরপরে দেখো ব্যাকটেরিয়া কিভাবে রিপ্রোডাকশন করে। পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে ব্যাকটেরিয়া কিভাবে রিপ্রোডাকশন করে। তো ব্যাকটেরিয়া যেভাবে রিপ্রোডাকশন করে তার সেই প্রসেসটার নাম হচ্ছে তোমার বাইনারি ফিশন। বাইনারি ফিশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন করে। এবার হচ্ছে আমরা যদি দেখি যে রিপ্রোডাকশনের টাইপ কত রকম হয়, তো একটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে তোমার এসেক্সুয়াল রিপ্রোডাকশন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে সেই ধরনের জনন প্রক্রিয়াকে বলা হয় যেখানে সেক্স অর্গানগুলো ইনভলভ আছে, ঠিক আছে। যে রিপ্রোডাকশন প্রসেসে সেক্স অর্গানগুলোর ইনভলভমেন্ট আছে সেটাকে বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যে রিপ্রোডাকশন প্রসেসের মধ্যে সেক্স অর্গানগুলোর কোনো রকম ইনভলভমেন্ট নেই তাদেরকে, বা সেই রকম তোমার রিপ্রোডাকশন প্রসেসকে বলা হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এই এসেক্সুয়ালকে তিন ভাগে ভাগ করা হয়, কি কি? একটা হচ্ছে স্পোর ফর্মেশন, আরেকটা হচ্ছে তোমার বাডিং, BUDDING, বাডিং। আরেকটা হচ্ছে তোমার বাইনারি ফিশন, ঠিক আছে। তো ব্যাকটেরিয়ার মধ্যে এই প্রসেসটা দেখা যায়। আমরা যখন রিপ্রোডাকশন করবো তখন ডিটেলসে বুঝিয়ে দেবো এই জিনিসগুলো কী, ঠিক আছে। তো এখন তো এই চ্যাপ্টার পড়ছি না, তাই আমরা এটা আলোচনা করছি না। তো আমাদের ব্যাকটেরিয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, বা মোনেরা কিংডম যেটা সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আস্তে আস্তে বাকি যেগুলো আছে সেগুলো একটার পর একটা কমপ্লিট করব। তো আজকের জন্য বাই।